হ্যাঁ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জনাব আনিস আলমগীর, কেমন যেন দেশের রাজনৈতিক পরিস্থিতি একটু এলোমেলো লাগছে আমার কাছে। হঠাৎ করে কয়েকটা ঘটনা পরপর ঘটলো। আপনি সবই জানেন, এই বন্দর নিয়ে, করিডোর নিয়ে, সেনাপ্রধানের দরবার হলের বক্তব্য ও যতটুকু আমরা বিভিন্ন মাধ্যমে পেয়েছি সেটা নিয়ে, ইশরাকের শপথ নেওয়া না নেওয়া নিয়ে, এই সবগুলো মিলে তার মধ্যে হঠাৎ করে গত রাতে আমরা একটা খবর পেলাম যে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি এসে জানিয়েছেন প্রধান উপদেষ্টা নাকি পদত্যাগ করতে চাচ্ছেন। এটা কি মানে এটা কি ওনার অভিমান, অথবা এরকম একটা দায়িত্বপূর্ণ জায়গা থেকে হুট করে এভাবে ব্যক্তিগত অভিমানের কারণে পদত্যাগ করা কি শোভন? আমাদের জাতি তার উপর যে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশার যদি ওনার ব্যর্থতা, উনি কি মাত্রই টের পেলেন নাকি আগেও টের পাওয়ার কথা ছিল? এই সমস্ত নিয়ে আপনার সামগ্রিক মূল্যায়নটা কি? আমি আর ডিটেল প্রশ্নে গেলাম না, আপনি বলেন। আপনি ঠিকই বলেছেন, এতগুলো ইভেন্ট হচ্ছে একটার পর একটা। এর মধ্য দিয়ে এর মধ্যে কানেকশন আছে সবগুলোর। আপনি সেনাপ্রধানের বক্তব্য বলেন, ইশরাকের যমুনার সামনে অবস্থান বলেন, তারপর আহ, পদত্যাগের যে ঘটনাটা যেটা বললেন সর্বশেষ, আহ, পদত্যাগের অভিপ্রায় যেটা আমরা অন্য কোনো মাধ্যমে পাই নাই বা ওনার প্রেস উইং বা কেউ দেয় নাই। সেটা এসেছে এনসিপির একজন নেতা, ওনার সঙ্গে ওনার সাবেক কলিগ দেখা করতে গিয়েছিলেন, সেখান থেকে এসে বললেন যে উনি অভিপ্রায় ব্যক্ত করেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে এত ট্রল হচ্ছে, একটা লোকও বিশ্বাস করছে না যে আদৌ উনি পদত্যাগ করতে চান। সবাই ভাবছেন যে উনি আসলে এটা একটা সিম্পেথি অর্জন করতে চান এই ঘটনার মধ্য দিয়ে, কিন্তু সিম্পেথি ঠিক আসে নাই। আহ অনেকে উদাহরণ দিচ্ছেন, অতীতের উদাহরণ দিচ্ছেন, বিশেষ করে গ্রামীণ ব্যাংকের এমডি থাকাকালে ওনাকে এমডি থেকে সরানোর জন্য শেখ হাসিনা সরকার যে পদক্ষেপ নিয়েছিল, সেটার জন্য তিনি দীর্ঘ লড়াই করলেন। সেই লড়াই এমন এক পর্যায়ে গেল, একটা ব্যক্তিগত রেষারেষিতে চলে গেল। সে ব্যক্তিগত রেষারেষি আমার মনে হয় এখনো বর্তমান আছে, যে শেখ হাসিনা তার প্রতি যে আক্রোশমূলক কর্মকাণ্ড করেছেন বলে উনার বিশ্বাস, বা উনার তরফের উনার লোকজন যারা বিশ্বাস করে, সেটাই আবার শেখ হাসিনার উপর প্রতিফলিত হচ্ছে বা আওয়ামী লীগের উপর প্রতিফলিত হচ্ছে। ভেরি রিসেন্টলি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, এবং আপনার ইভেন তার রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল করা দেওয়া হলো। যাক, সেটা আপনি জানেন, নিশ্চয়ই সবাই জানে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই পদত্যাগ তিনি করবেন কেন, যদি সত্যিকার অর্থে উনি করার মনোভাব রাখেনও। এখানে পদত্যাগ করার মতো কি ঘটনা ঘটলো? উনাকে তো কেউ বলে নাই যে আপনি নিরপেক্ষতা হারিয়েছেন, আপনি সরে যান। উনি নিরপেক্ষতা বহুভাবে হারিয়েছেন, কিন্তু কেউ কোশ্চেন করেনি কিন্তু উনার নিরপেক্ষতা নিয়ে। এখন উনার নিরপেক্ষতা, আমি সেই বিস্তারিত বিবরণ যদি আপনাকে দিতে যাই, সেও আর দীর্ঘ কাহিনী। শুধু এটুকু ধরে রাখেন যে ওনার ইউনুস সেন্টার কেন্দ্রিক যে লোকগুলো ছিল, উনি ওইগুলোকে এনেছেন, ওইগুলোকে ব্যবহার করছেন। ইউনুস সেন্টারে যারা তেল মারতে গিয়েছিল, উনি তাদেরকে বড় বড় পোস্ট দিয়েছেন। এবং উনি এত দরদি, উম, ভাই, যে সিনিয়র সচিবের নিচে উনি কাউকে পদই দেন না, এমন একটা অবস্থা হয়েছে সরকারের। এবং তার জন্য হয় যে তার যার অধীনে কাজ করবে সে হয় অতিরিক্ত সচিব, আর তার তার ওনার লোকজন নিয়োগ পায় সিনিয়র সচিব হিসাবে। তো এই সমস্ত কর্মকাণ্ডের পরে সর্বশেষ যেটা হলো, এই যে বিএনপির তরফ থেকে প্রথমে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করা হলো তাদের নিরপেক্ষতার প্রশ্ন নিয়ে। তারপরে সর্বশেষ আরেকজন যুক্ত হলেন সেখানে, খলিলুর রহমান, যাকে নিয়ে দীর্ঘদিন থেকে সোশ্যাল মিডিয়া এবং আমাদের টক শোতে বুদ্ধিজীবী মহল বলছে যে এই লোকের যোগ্যতা কি, এই লোক কোন যোগ্যতা বলে এখানে এসে এত বড় পোস্টে দখল করলো। এবং যেই সেই পোস্ট না, তার জন্য পোস্ট ক্রিয়েট করা হলো আমি বলতে হবে, কারণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলে আমাদের আমাদের কোনো কিন্তু পোস্ট এর আগে ছিল না। আমাদের যেগুলো ছিল, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যাদের হোক তাদের নিরাপত্তা বিষয়ক পরামর্শক ছিল, যেটা তারিক সিদ্দিকী বা আদার্স এর আগেও এনজয় করেছেন। সেই জায়গায় নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো ইন্ডিয়ান আলোরে, ইন্ডিয়াতেও এই পোস্ট আছে। তো এখন এটা একটা, আপনি যদি বলেন অন্য আরো বৃহত্তর সেন্সে, যাদের নিরাপদ, যাদের এই যে প্রতিরক্ষা মন্ত্রী, ওইসব দেশেই শুধুমাত্র আমরা দেখি, খেয়াল করবেন, যাদের যারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমরা বলি, বা এটা আপনাকে একটা সিম্বল হিসাবে ধরে নিতে পারেন,
যে ওই দেশের প্রধানমন্ত্রী বা সরকার প্রধান নিজেই প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখেন, না একজন আলাদা মন্ত্রী আছেন? যেসব দেশে আলাদা মন্ত্রী আছে আপনি ধরে নিতে পারেন যে তারা গণতান্ত্রিক দেশ, এবং যেগুলোতে নাই তারা মনে করতে পারেন যে সেনাবাহিনী বা ওই সমস্ত দেশে ওই ধরনের পাওয়ার এনজয় করে তারা তারা সরাসরি সরকার প্রধানের অধীনে থাকতে চায়। এই অবস্থায় উনি একটা, আমাদের দেশে এখন গণতান্ত্রিক সরকার তো নাই, আমরা একটা অনির্বাচিত সরকার দিয়ে রেখেছি, সেখানে উনি এই পোস্ট আমদানি করেছেন, এমন এমন একটা লোককে আমদানি করেছেন যে বাংলাদেশে ছিলই না দীর্ঘ জীবন তার। সে ফরেন মিনিস্ট্রিতে চাকরি করতো, লিয়েনে লিয়েনে বাইরে কাটিয়েছে, তার অনেক কেচ্চা কাহিনী যেগুলো সোশ্যাল মিডিয়া আমার পক্ষে বলাও কঠিন। উনার উনার ব্যক্তিগত কাহিনীগুলা অনেকে আসছে, উনার অনেকে দেখেছে, এগুলা এগুলো আমরা উল্লেখ করতে চাই না। তাকে যারা পাঠিয়েছে, তার মুরিদ ফির যারা আছে, তাদের যে ভাষা, তারা যেই ভাষায় কথা বলে, এবং আপনি যদি খেয়াল করে থাকেন এই সমস্ত উনার 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 পক্ষ অবলম্বনকারীরা ইউটিউবাররা, এরা দীর্ঘদিন থেকে দেশের বাইরে থেকে সেনাবাহিনী সম্পর্কে এত নিকৃষ্ট কন্টেন্ট বানাতো এবং এত আজে বাজে কন্টেন্ট তৈরি করে সেনাপ্রধানকে আক্রমণ করত, ভারতীয় এজেন্ট বানিয়ে দিত। সেই ৭৫-এ যেমন আপনার খালেদ মোশাররফকে ইন্ডিয়ান এজেন্ট বানিয়ে একটা প্রোপাগান্ডা তৈরি করে তাকে হত্যা করেছিল, সেরকম সেরকম এজেন্ডা নিয়ে এরা এখানে কাজ করছে। তো ডক্টর ইউনূস সেনা সরকার প্রধান হিসাবে ট্রিটিং জেনারেলদের সম্পর্কে, সেনাপ্রধান সম্পর্কে যে সমস্ত কর্মকাণ্ড বাইরের লোকরা করছে, তার বিরুদ্ধে কি একটা ব্যবস্থা নিয়েছেন? কোনো ব্যবস্থা নেন নাই। বাংলাদেশের সেনাবাহিনী একটা রাষ্ট্রের গৌরব, সেই রাষ্ট্রের গৌরব প্রধান যিনি, তাকে আক্রমণ করা হচ্ছে। আমরা দেখলাম না যে রাষ্ট্রের তরফ থেকে সেখানে কোনো পদক্ষেপ নেওয়া হলো, বলা হলো না যে তোমরা বা আপনারা যেগুলো করছেন এগুলা বন্ধ করেন। বরং উল্টো উনি একজনকে ওইখানে উপদেষ্টা বানালেন, যিনি আবার ওদের ওদের সমর্থন নিয়ে ওরা উনাকে হাইলাইট করে করে কন্টেন্ট বানাচ্ছে, উনাদের ব্যক্তি বলে প্রচার করছে। সেরকম একটা ব্যক্তি এখানে এসে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনা প্রধানকে সরানোর মতো বা কথাবার্তা বলছে। এখন আপনি বলতে পারেন যে এটা সেনা প্রধানকে সরানোর মতো কথাবার্তা কি সরাসরি বলছে? না, বলছে না। তাদের নিয়োজিত লোকগুলা, ইউটিউবার গুলাই বলছে সেনা প্রধানকে সরিয়ে কাকে আনবে। এগুলো ওপেন সিক্রেট এখন, না সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে। আমি মনে করি যে রাষ্ট্রের তরফ থেকে সেগুলো কিছুই দেখা হয়নি। এই প্রেক্ষিতে সেনা প্রধান যার অফিসারদের ডেকে যে বক্তৃতা দিয়েছেন, সেটা তাদের একান্ত বক্তৃতা, সেটা জাতির উদ্দেশ্যে বক্তৃতা নয়, সেটা একজন প্রেস অ্যাড্রেস না। তাহলে সেটা হচ্ছে অভ্যন্তরীণ বক্তৃতা। সেই অভ্যন্তরীণ বক্তৃতাগুলো আমরা সাংবাদিক হিসাবে পেয়েছি, যেই সূত্রে হোক পেয়েছে, পত্রিকাগুলো ছেপেছে, জাতীয় দৈনিকগুলোতে ছেপেছে, টেলিভিশন গুলো যদিও ওই রাতে নিউজ করে নাই, কারণ সত্যতা নিয়ে বা ভীতি নিয়ে তারা সেটা করতে পারে নাই, কারণ এক ধরনের সেন্সরশিপ এখনো প্রচলিত আছে এর মধ্যে। সেনাবাহিনীর প্রধান কি বক্তৃতা দিয়েছেন আপনি যদি মোটা দাগে খেয়াল করেন,